হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 388 সেট নাম্বার 4 এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। একে একে আছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সরল সুদ নির্ণয়ের যে সূত্র আই সমান পি আর টি বাই 100, এই সূত্র প্রয়োগ করে খুব সহজে অঙ্কটা করা যাবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে আই পি আর টি কিসের মান কত দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। তাহলে সূত্রটা এই, এখন আই, তাহলে এখানে এই পি থেকে শুরু করব। পি সমান আই সমান আর সমান এবং টি সমান। তো পি থেকে শুরু করলাম এই কারণেই, আমি আসলটা ধরে নেব প্রথমে। তাহলে আসল এখানে x টাকা ধরে নিই, কারণ প্রশ্নের মধ্যে আসল দেওয়া নেই। তাহলে সুদের বলা আছে সুদে আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ মানে 2x সুদ আসল মিলে, তার থেকে এই আসলটা বিয়োগ করলে সুদ পাবো সমান x টাকা। আর সুদের হার এখানে বের করতে হবে, আর সময়টা 10 বছর বলা আছে। তাহলে আমরা এই সমীকরণটাই লিখব। আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100, এখান থেকে বজ্রগুণ করলে পাই পি আর টি সমান 100 আই, বা আর সমান 100 আই, আর নিচে আসবে পি এবং টি। পি টি সমান 100 বসালাম, আয়ের মান x বসালাম, এখানে পি এর মান x এবং টি এর মান 10, x কেটে দিলাম ওপর নিচে, আর এটা 10 10 কে 100, তাহলে আর সমান 10। অতএব সুদের হার আর সমান 10%। তাহলে এখানে 10% যেটা আছে 10%, অর্থাৎ এই ডি উত্তর। তারপর আছে যদি এক্স সমানুপাতি ওয়াই, না, যদি এক্স সমানুপাতি ওয়াই হলে এখান থেকে কোন সম্পর্কটা সঠিক সেটা বলতে হবে। তো এক্স সমানুপাতি ওয়াই দেওয়া আছে, তো প্রথমে লিখে নেব এক্স সমানুপাতি ওয়াই। তো আমরা লিখতে পারি বা এক্স সমান কে ওয়াই, যেখানে কে একটা ধ্রুবক, ভেদ ধ্রুবক, কে সমান ভেদ ধ্রুবক। এখন উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে হবে এক্স স্কোয়ার সমান কে ওয়াই, তার হোল স্কোয়ার হবে, বা এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো পেলাম বা এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার একটা ধ্রুবক সংখ্যা, তাহলে লিখবো ধ্রুবক ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে দেখ কোন অপশানে এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই স্কোয়ার আছে, এটা অপশান নম্বর এ। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে? তাহলে আমরা প্রথমে ছবি এঁকে দেখব যে স্পর্শক কটা হচ্ছে। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে এই একখানা বৃত্ত আর একে স্পর্শ করে আর একখানা বৃত্ত আঁকতে হবে। এই দুটি বৃত্ত এঁকে ফেললাম। এখন বৃত্ত দুটি এর কেন্দ্র এখানে, এর কেন্দ্র এখানে। তো সাধারণ স্পর্শক 1 2 3, তাহলে সাধারণ স্পর্শক হবে 3টি। এটা সরল সাধারণ স্পর্শক দুটো, আর এখানে তির্যক সাধারণ স্পর্শক একটা। সাধারণ স্পর্শক 3টি। আচ্ছা, পরবর্তী অঙ্ক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, ইউবি সমান 60 ডিগ্রি হলে সিওডি এর মান কত হবে?
তাহলে কোণ AOB এটা সমান যেহেতু 60 ডিগ্রি এবং যে দুটোর দৈর্ঘ্য সমান সেই জন্য কোণ COD সমানও 60 ডিগ্রি হবে। তো এটা কেন হবে সেটা আমি ছবিতে দেখাচ্ছি। তো একটা জ্যা এখানে আর ঠিক সমান দৈর্ঘ্যের আর একটা জ্যা আমি এখানে এঁকে দিলাম। তো সমান দৈর্ঘ্যের জ্যা এটা AB, এটা CD, বৃত্তের কেন্দ্র ও এই কোণটা 60 ডিগ্রি বলা আছে। এখন আমাকে COD অর্থাৎ এই কোণটা বের করতে হবে। তো ত্রিভুজ দেখতে পাচ্ছি OAB আর OCD বা COD আর AOB দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের AB বাহু সমান CD বাহু, কারণ প্রশ্নেই বলা আছে যে দুটি দৈর্ঘ্য সমান। OB বৃত্তের ব্যাসার্ধ আবার ODও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহু সমান এই বাহু, আবার OA সমান OC, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ আবার এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাই বৃত্তের ব্যাসার্ধ সবকটা ব্যাসার্ধ সমান হয়, সেই জন্য OA সমান OC বলতে পারলাম। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। সর্বসম যখন তখন এদের অনুরূপ কোণগুলো সমান হবে। এই কোণের অনুরূপ কোণ এটা, তাই এটা 60 ডিগ্রি হলে এটা ইজ অলসো 60 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তারপরে 5-এর দাগে আছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। তাহলে সুষম ষড়ভুজ অর্থাৎ বাহুর সংখ্যা এখানে 6, n মানে 6। তাহলে প্রথমে প্রতিটি অন্তঃকোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করে নেব। তাহলে লিখব এখানে n ইজ ইকুয়াল টু 6, অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান 2n-4/n ইন্টু 90 ডিগ্রি। এটা হলো অন্তঃকোণের মানের সূত্র। তাহলে 2 ইন্টু n for 6 minus 4/n for 6 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 6 দুগুণ 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8 পাই আমরা। 8/6 ইন্টু 90 ডিগ্রি। 6, 15, 90, এখানে 15 হচ্ছে, 8, 15, 120, তাহলে এটা 120 ডিগ্রি হলো। এখন 120 ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কত হয় সেটা বের করবো, অর্থাৎ রেডিয়ানে বের করবো। তাহলে 120 ইন্টু পাই/180, এখানে দেবো রেডিয়ান, πc/180। তাহলে 3, 6 দিয়ে 60 দিয়ে কাটলে 60 দিয়ে কাটলে 2, তাহলে 60 দুগুণ 120, 3খানা 60 গুণ করলে 180 হয়। তাহলে এটা হচ্ছে 2πc/3। এরপরে আছে 6-এর দাগ। P1, P2, P3 ... দিয়ে P20 রাশিগুলির গড় 20 হলে P1 + 6, P2 + 6, P3 + 6 ... দিয়ে P20 + 6 রাশিগুলির গড় কত হবে। তাহলে এদের গড় 40, তার মানে হলো P1, P2, P3 এরকম করতে করতে P20 পর্যন্ত যদি আমরা যোগ করে 20 দিয়ে ভাগ করি তাহলে সেটা 40 হবে, কারণ গড় 40 বলা আছে। এখন এই সংখ্যাগুলো যোগ করে বা এই সংখ্যাগুলোর গড় কত হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথম যেটা দেওয়া আছে লিখে নেব। তাহলে প্রথম দেওয়া আছে মানে প্রদত্ত হচ্ছে P1 + P2 + P3 + ... P20, অর্থাৎ 20 পর্যন্ত যোগ করে 20 দিয়ে ভাগ করলাম, কারণ 20খানা সংখ্যা। তাহলে আমরা পেলাম গড় 40। এবার আমাকে বের করতে হবে P1 + 6 + P2 + 6 + P3 + 6 প্লাস এইভাবে চলতে 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 আমরা 20 পর্যন্ত লিখব P20 + 6। তাহলে মোট কয়খানা পদ হলো 1, 2, 3 করতে গুনতে গুনতে আমরা 20 পর্যন্ত পাবো। তাহলে 20খানা পদ হয়েছে। তাহলে বাই 20 দিলাম, এর মান এখন আমাদের বের করতে হবে। তাহলে সমান এইটাকে কিভাবে সরল করে লেখা যায় একবার দেখে নাও। P1, P2, P3 আমি আলাদা করে লিখছি, P2, P3 এইভাবে চলতে চলতে P20 পর্যন্ত চলবে। তাহলে ব্র্যাকেট দিলাম প্লাস এখানে 6 আছে, দেখো 6 প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে এরকম 20খানা 6 আছে, তাহলে 6 × 20 / 20
তো এখান থেকে পাই 20টা এরও নিচে আবার এরও নিচে, তাহলে এখানে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট 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 প্লাস P20/20, এটা একটা পার্ট পেলাম। আর একটা পদ হচ্ছে 6 × 20 তার নিচে 20, 20 20 কেটে দিলাম। দেখো এটা সেই প্রথম দেওয়া গড়কে বোঝাচ্ছে, অর্থাৎ 40, এটার মান 40 প্লাস এখানে হলো 6, তাহলে 40 আর 6 মিলে হলো এটা 46। দুই দাগে আছে শূন্য স্থান পূরণ করো। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন, বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এটা পি সমান এত, এ সমান 121 এবং এন সমান 2, এখানে আর বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় যে সূত্র আমরা জানি, সূত্রটা হলো এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটা হলো সেই সূত্র। তাহলে এখানে এ পি আর এন কিসের মান কত দেওয়া আছে প্রথমে লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে এ সমান 121 টাকা, পি সমান 100 টাকা, তারপরে আর সমান প্রশ্ন চিহ্ন, এটা বের করতে হবে, এন সমান 2 বছর বা এন সমান 2। এখানে এন অ্যাকচুয়ালি সময়ের একক নয়, এন পর্ব বোঝায়, এটা একটা সংখ্যা। তাহলে আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখন যে মানগুলো জানি বসিয়ে দেব। এ ফর 121, পি ফর 100, 1 প্লাস আর বাই 100, এন ফর 2। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, এটা সমান 100কে 121-এর নিচে আনবো, 121/100, তাহলে 121 11-এর স্কোয়ার আর 100 হলো 10-এর স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 11/10 তার হোল স্কোয়ার। এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার, উভয় দিকে স্কোয়ার স্কোয়ার তুলে দেবো, বা অন্যভাবে বলতে হয় উভয় দিকে বর্গমূল করব। বর্গমূল করলে আমরা পাবো 1 প্লাস আর বাই 100 সমান 11/10, বা আর বাই 100 সমান 11/10 মাইনাস 1, এখানে পাচ্ছি 10 লসাগু, উপরে 11 মাইনাস 10 সমান 1/10। আর বাই 100 সমান 1/10, বজ্রগুণ করলে পাই 10r সমান 100, বা আর ইজ ইকুয়াল টু 100/10, কাটাকুটি করলে এটা 10 হয়ে গেল। তাহলে আমরা পেলাম বার্ষিক সরল সুদের হার 10%। না, বার্ষিক সরল সুদের হার নয়, এটা হলো বার্ষিক সরল সুদের, এখানে চক্রবৃদ্ধি বলা আছে, যাই হোক। তো সুদের হার 10%। এবিসিডি একটি বৃত্তস্থ সমান্তরিক কোণ এ সমকোণ হলে বৃত্তস্থ সমান্তরিক কোণ এ কত হবে? তো আমরা জানি বৃত্তস্থ সমান্তরিক সবসময় আয়তক্ষেত্র হয়, আর আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রির সমান হয়। সুতরাং যেহেতু এটা বৃত্তস্থ সমান্তরিক, সুতরাং এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি সমান হবে, তাহলে এই কোণও 90 ডিগ্রি। কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা সমান 1 হলে, না 1/x হলে এর মান কত? তো এখানে দেওয়া আছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1/x, অতএব cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান, আমি এখানে লিখতে পারি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, কারণ সাইন টু দি পাওয়ার 4 আছে সেই জন্য। তাহলে এই পার্টটাকে কীভাবে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। তো এখানে এই হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 আমরা জানি। তো তাহলে আগে পরে করা আছে, যোগের সময় আগে পরে কোনো ব্যাপারই নয়। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান যা, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মানও ঠিক তাই। তাহলে এটাও 1 হবে। আর এই পার্টটার মান প্রশ্নে দেওয়া আছে 1/x। তাহলে এখানে লিখবো 1/x। তাহলে এটা ইজ ইকুয়াল টু 1/x। 2 এর 4। 2 এর 4-এ আছে একটি নারকেল গাছের উচ্চতা 10 মিটার। গাছটির গোড়া থেকে 10√3 মিটার দূরে কোনো স্থান থেকে গাছটির ডগার উন্নতি কোণ হবে কত? তো এখানে নারকেল গাছটি আমি এভাবে আঁকলাম, এটা নারকেল গাছ, এবং 10√3 মিটার দূরে একটা বিন্দু থেকে এই নারকেল গাছের ডগার উন্নতি কোণ আমাকে বের করতে হবে। তাহলে এটা a/c দিলাম। এখন এখান থেকে উন্নতি কোণ বের করতে হবে, অর্থাৎ এখান থেকে দেখা হচ্ছে। তো এর উন্নতি কোণ এটা, এই যে এটা 10 মিটার লম্বা নারকেল গাছ, আর 10√3 মিটার দূরে আমি একটা বিন্দু থেকে দেখছি। উন্নতি কোণটা থিটা ধরলাম। তাহলে ট্যান থিটা সমান, আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ 10/10√3 সমান 1/√3। আর 1/√3 আমরা জানি ট্যান 30 ডিগ্রিতে হয়। তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান থিটা সমান যদি ট্যান 30 ডিগ্রি হয়, অতএব আমরা পাই থিটা সমান 30 ডিগ্রি। অতএব উন্নতি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে এটা 4 হয়ে গেল। এরপর 5-এর দাগে আছে যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে দ্বিভূমিষ্টক বলা হয়। আর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 2 গুণ হলে তার ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 2 গুণ। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র πr/l এবং ভূমির ক্ষেত্রফলের সূত্র πr², কারণ ভূমি বৃত্ত, সেই জন্যে। তাহলে এখানে πr/l πr² এর দ্বিগুণ। তো উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। তাহলে আমি এখানে কি করব? এখানে উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ শঙ্কুটির ক্ষেত্রে ধরে নেব প্রথমে। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক ও তির্যক উচ্চতা l একক। তো অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, বা আমি একেবারে প্রশ্নানুসারে লিখে দিই। প্রশ্নানুসারে দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l আর ভূমির ক্ষেত্রফল πr², এটা এর দ্বিগুণ, সেই জন্য এখানে আমি 2 গুণ করলাম। তাহলে এখান থেকে লিখতে পারি l সমান πr², তার আগে 2 হবে কারণ 2 গুণ ছিল, আর নিচে হবে πr। পাই কেটে দিলাম, r এবং একটা r কাটলাম। তাহলে আমরা পাচ্ছি l সমান 2r। এখন এখানে আমি উচ্চতা আনতে হবে। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে l² সমান h² প্লাস r²। এটা হলো উচ্চতা, তির্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তাহলে এটা আনার জন্য উভয় পক্ষকে বর্গ করব। তাহলে l² সমান 2 দুগুণ 4, অর্থাৎ 4r²। এটা পেলাম। বা l² সমান কিন্তু দিস h² প্লাস r² সমান 4r², বা h² সমান 4r² মাইনাস r²। তাহলে এটা হচ্ছে 3r² হচ্ছে। তো আমাকে ব্যাসার্ধ
এবং উচ্চতার অনুপাত বের করতে হবে। আগে ব্যাসার্ধ আছে, পরে উচ্চতা আছে। তো আমি এখানে একটা কাজ করতে পারি, আমাকে বের করতে হবে r/h, এটা বের করতে হবে। তো উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে h সমান √3r, এই 3r², r² বর্গমূল r, √3 বর্গমূল, এই 3 বর্গমূল √3। তাহলে r/h যদি আনতে হয় তাহলে এর নিচে h আনতে হবে। তো h আছে বাই এই যে, তাহলে এর নিচে যদি h আনতে হয় আমাকে h দিয়ে গুণ করতে হবে, সাথে সাথে √3 দিয়েও গুণ করতে হবে, না তা না হলে r/h আসবে না। তাহলে r/h আনার জন্য নিচে গুণ করলাম h √3, এখানেও তাই h √3 দিয়ে গুণ করব। তাহলে √3 কেটে দিলাম, h কেটে দিলাম, তাহলে পাচ্ছি বা 1/√3 ইজ ইকুয়াল টু r/h। তাহলে অতএব r/h ইজ ইকুয়াল টু 1:√3। আচ্ছা, 3-এর দাগে আছে এখানে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। 1, কোনো মূলধনে 2 বছরের সরল সুদ 20 টাকা, চক্রবৃদ্ধি সুদ 21 টাকা হলে বার্ষিক সুদের হার 20% হবে। তাহলে আমরা দেখি যে বার্ষিক সুদের হার 20% হয় কিনা। 2 বছরের সরল সুদ 20 টাকা, চক্রবৃদ্ধি সুদ 21 টাকা, তাহলে 1 টাকা বেশি হয়েছে এই কারণে যে প্রথম বছরে যে সুদ হয়েছিল সেই সুদের আবার সুদ হয়েছে, অর্থাৎ সেটা হলো সুদের সুদ, সেটা কিন্তু 1 টাকা। তো এটা 3-এর 1। তাহলে প্রথম বছরের সুদ, 2 বছরের সুদ তো 20 টাকা দেওয়া আছে, তাহলে প্রথম বছরের সুদ বের করে নিতে পারবো। প্রথম বছরের সরল সুদ সমান 20/10 টাকা সমান 10 টাকা। এবার দেখো চক্রবৃদ্ধি সুদ 21 টাকা হয়েছে, অর্থাৎ 1 টাকা বেশি। তাহলে এই যে 10 টাকা প্রথম বছরে সুদ হয়েছিল, সুদের আবার সুদ হয়েছে, সেই সুদের পরিমাণ 1 টাকা। তাহলে অতএব 10 টাকার 1 বছরের সুদ সমান 21 - 20 টাকা সমান 1 টাকা। তো সুদের হার বের করতে গেলে আমাকে 100 টাকায় 1 বছরের সুদ বের করতে হবে। 1/10 টাকা, 100 টাকার 1 বছরের সুদ সমান 1 × 100/10 সমান 10 টাকা। তাহলে বার্ষিক সুদের হার, অতএব সুদের হার সমান 10%। তো সুদের হার 10%, বাট এখানে দেওয়া আছে সুদের হার 20%, তাহলে এটা ভুল দেওয়া আছে, মিথ্যা দেওয়া আছে, তাহলে এখানে লিখব মিথ্যা। 3-এর 2-তে আছে একটি রশ্মি একটি বিন্দু সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে রশ্মিটি প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, এটা সত্য, কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা যে কোণটা তৈরি হয় তাকে আমরা ঋণাত্মক কোণই বলি। আর 3 দাগে আছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে 5√2 সেন্টিমিটার। তাহলে একটা বৃত্ত আঁকলাম। তো যেহেতু কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আমরা চাইলে বৃত্ত কীভাবে 4 ভাগে ভাগ করে নিতে পারি। ভাগ করে নিলে লেখা আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে একটি জ্যাটির দৈর্ঘ্য কত হবে। তাহলে মনে করো এই কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি, তাহলে আমাকে এই যে আমাকে এপিবি এই জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। এটা আছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি, এই জ্যাটা হচ্ছে টোটাল পরিধির 4 ভাগের 1 ভাগ। তাহলে পরিধি বের করব, তার 4 ভাগের 1 ভাগ কত হয় সেটা দেখব। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার।
তারপরে পরিধি সমান 2 পাই আর সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর ফর 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 22 দুগুণে 44, আর এখানে তার সাথে আচ্ছা 5 দুগুণে 10, 10-এর সাথে 22 গুণ করলে এটা হবে। তাহলে অতএব এ পি বি জ্যায়ের এপিবি জ্যায়ের দৈর্ঘ্য সমান 220/7 ইন্টু 1/4, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলাম সেন্টিমিটার। তো যদি 2 দিয়ে কাটাকুটি করি 2 দুগুণ 4, এটা 2 দিয়ে কাটাকুটি করলে 1 1 0, এটা 55, তাহলে সমান 55/7 সেন্টিমিটার হবে। তাহলে এই জ্যায়ের দৈর্ঘ্য 55/7 সেন্টিমিটার, কিন্তু প্রশ্ন বলা ছিল 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে। ওখানে 5√2 সেন্টিমিটার বলা ছিল, কিন্তু 5√2 সেন্টিমিটার নয়, এটা 55/7 সেন্টিমিটার হবে। তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে বক্তব্য, সেটা কিন্তু মিথ্যা দেওয়া আছে। আচ্ছা, এটা 3/4। 3/4 আছে 1 রেডিয়ান ইজ লেস দেন 1 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কি 1 ডিগ্রির চেয়ে ছোট, সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে 1 রেডিয়ান সমান বের করছি আমরা 180 বাই পাই ফর 22/7 সমান 180 ইন্টু 7/22। যদি 2 দিয়ে কাটাকুটি করি এটা ইজ 90 অ্যান্ড এটা ইজ 11, 7 নং 63। তাহলে 1, এটা রেডিয়ানের চিহ্ন, 1 রেডিয়ান সমান 7 নং 63, 630/11। তো আমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশ করতে পারি। 5 11 55, 5 আর 8 দিলে 13 হয়, 0, 7 11 77, 3। তাহলে সমান 57.3/11 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান 57.3/11 ডিগ্রি। তাহলে রেডিয়ান বড় নাকি ডিগ্রি বড়? তাহলে অতএব তাহলে এত ডিগ্রি মিলে মানে 57 ডিগ্রি একটু বেশি, সেটা 1 রেডিয়ানের সমান। রেডিয়ানটা অনেক বড়, কারণ 1 রেডিয়ানটা 57 ডিগ্রি বা 57.3/11 ডিগ্রি সমান হচ্ছে। তাহলে 1 রেডিয়ান বড় আর 1 ডিগ্রি ছোট। তো এখানে প্রশ্ন ছিল যে 1 রেডিয়ান ছোট লেখা ছিল প্রশ্নের মধ্যে, তাহলে ওটা মিথ্যা বলা আছে। এখানে কি লিখলাম? এখানে লিখলাম 1 রেডিয়ান ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, বাট প্রশ্নে কিন্তু এটা লেস দেন দেওয়া আছে, তাই আমি লিখলাম এটা মিথ্যা। এরপরে 5-এর দাগে আছে x² প্লাস bx প্লাস 2c সমান 0 সর্বদা একটি দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে। না, এটা সর্বদা একটা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে যদি এই a সমান 0 না হয়। তো x² প্লাস bx প্লাস c এটা সমান 0। তাহলে যেহেতু এর মান সম্বন্ধে কিছু বলা নেই, কিন্তু তবুও
এই সমীকরণটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণই প্রকাশ করবে। সুতরাং আচ্ছা এটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। সাধারণ রূপ যেখানে a is not equal to 0। তো যাই হোক, এটি দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করে, সুতরাং এটা সত্য। 3/6 মানের ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যের মধ্যমা 24, তাহলে পি এর মান কত হবে? পি এর মান কি 21 হবে? সেটা এখানে জিজ্ঞাসা করছে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে সংখ্যা আছে 10খানা, তাহলে আমি লিখবো এখানে n সমান 10। এখানে n সমান 10, এটি জোড় সংখ্যা, এটি জোড় সংখ্যা। অতএব n/2 ইজ ইকুয়াল টু 10/2, আর এটা সমান 5, ও n/2 প্লাস 1 সমান 5 প্লাস 1 সমান 6। তাহলে অতএব মধ্যমা সমান পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদ বাই 2। তাহলে পঞ্চম পদ এখানে কত আছে দেখে নিই, 1 2 3 4 5, আর এটা 6, তাহলে এই দুইয়ের গড় p+2 আর p+4, তাহলে p+2 প্লাস p+4/2, এটা হচ্ছে মধ্যমা। তাহলে p আর p 2p, 2 আর 4 6, 2 দিয়ে ভাগ করলে p+3, এটা হচ্ছে মধ্যমা। কিন্তু মধ্যমা প্রশ্নে বলা আছে যে এদের মধ্যমা 24, তাহলে প্রশ্নানুসারে p+3 ইজ ইকুয়াল টু 24, বা p ইজ ইকুয়াল টু 24 মাইনাস 3, এটা হলো 21। তাহলে প্রশ্নেও তাই 21 বলা আছে, তাহলে এটা হবে সত্য, এটা হবে সত্য। 4 দিকে আছে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে 5 বছর পর জনসংখ্যা হয় p। 5 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করো। তাহলে এখানে 5 বছর পূর্বে জনসংখ্যা যদি আমরা p1 ধরি, তাহলে কি হয় দেখা যাক। তাহলে লিখব, মনে করি 5 বছর পূর্বের জনসংখ্যা সমান p1। তাহলে ওখানে দেখো, ওখানে জনসংখ্যা বৃদ্ধির হার আর দেওয়া আছে এবং n ফর 5 দেওয়া আছে। তাহলে আমি লিখে নিই, এখানে ক্যাপিটাল A এটা সমান দেওয়া আছে p, তারপরে আমি এখানে ব্যবহার করব কি, আমি ব্যবহার করব a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র ব্যবহার করব। তাহলে a এর মান এখানে p দেওয়া আছে। আচ্ছা, এই যে p কিন্তু এখানে p1, তাহলে এখানে আমি পিটা না লিখে এখানে অন্য কিছু লিখতে হবে, কারণ পিটা অলরেডি প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো আমি এক কাজ করি, এখানে a2 p2 r2 n2 এভাবে লিখি। তাহলে a2, যেখানে সূত্রে a2 সেখানে আছে p, যেখানে এই p2 এর মান p1 যেটা আগে ছিল, আর r2 অর্থাৎ বৃদ্ধির হার, এটা r% দেওয়া আছে, n2 যেখানে n 5 বছর দেওয়া আছে। তাহলে আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তো যেহেতু p a এই টার্মগুলো এখানে আছে অঙ্কের মধ্যে, সেই জন্য আমি অ্যাকচুয়ালি সবগুলোকে 2 দিয়ে লিখব। আমরা অন্য কিছু দিতে পারতাম, যে
এগুলো কি যে এই পি এর সাথে যেন গুলিয়ে না যায়, সেই জন্য আমি পি না দিয়ে এখানে পি টু দিলাম। এটা এ টুটা এখানে পি এর সাথে সমান। তো যাই হোক, তাহলে এ টু এটা ইজ পি, এটা প্রশ্নে দেওয়া আছে পি সমান পি এর জায়গাটাতে দেখো এখানে আমরা ধরে নিয়েছি যে পি ওয়ান হবে 5 বছর পূর্বে, তাহলে এটা পি ওয়ান ইন্টু আমার এই পি এন এর মান বের করতে হবে, ইন্টু 1 প্লাস আর টু এর মান r% বাই 100, আর এন টু এর মান 5। বা আমরা এত কিছুই না লিখে কেবল এভাবেও লিখতে পারতাম, এটা যদি কিছু না লিখতাম, এইগুলো কোনো কিছু না লিখে কেবল আমরা এখান থেকে শুরু করতে পারতাম যে পি সমান পি, এটা প্রথমে ধরে নিয়ে প্রথমে মনে করি 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল পি ওয়ান, তারপরে অতএব পি সমান পি ওয়ান ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5। তখন এখান থেকে এই পর্যন্ত না লিখলেও চলতো। তো যাই হোক, এখানে লিখলাম পি সমান পি ওয়ান ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5। এখন পি ওয়ান সমান বের করতে হবে, তাহলে পি ওয়ান সমান পাচ্ছি, পি এর নিচে এই পুরো সংখ্যাটা আসবে, তাহলে পি বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5। এখন দেখো 1 বাই এ টু দি পাওয়ার এন থাকলে আমরা লিখি এ টু দি পাওয়ার মাইনাস এন, সূচকের যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী এখানে লিখব পি ওয়ান সমান পি, এটা নিচে আছে এ টু দি পাওয়ার এন, যেমনভাবে লিখেছি এটা ঠিক সেরকম নিচে আছে, তাহলে 1 প্লাস আর বাই 100, এখানে পাওয়ারে 5 আছে, তাহলে এখানে আমি লিখবো -5। তাহলে এটা 5 বছর পূর্বে এটা ছিল জনসংখ্যা। অতএব 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার -5। দুই জায়গা আছে সন্দীপ ও কেশব একটি যৌথ ব্যবসা করে। সন্দীপ ও কেশব একটি যৌথ ব্যবসা করে কেশবের মূলধন ও বছরের শেষে লাভ যথাক্রমে 6,000 টাকা ও 900 টাকা। বছরে উভয়ের মোট লাভ 1,500 টাকা হলে সন্দীপের মূলধন কত ছিল? তাহলে এখানে দেখো, এখানে কেশবের লাভ, এই মূলধন দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তাহলে মোট লাভ 1,500 টাকা, এর থেকে যদি আমি 900 টাকা বিয়োগ করি তাহলে সন্দীপের লাভটা পাবো। তাহলে সন্দীপের যদি লাভ পেয়ে যাই, কেশবের লাভ এটা, সন্দীপের লাভ বিয়োগ করলে 600 টাকা হবে। তাহলে 900 আর 600 যদি আমরা অনুপাত করি তাহলে সেটা হলো মূলধনের অনুপাত, সেটা হলো লাভের অনুপাত যত হয় মূলধনের অনুপাত তত হয়। তাহলে একজনের মূলধন দেওয়া আছে, মূলধনের অনুপাত জানি, তাহলে আর একজনের আমরা মূলধন পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে যে সন্দীপের কত লাভ হলো সেটা বের করে নেওয়া। তো এখানে সন্দীপ ও কেশব, তাহলে সন্দীপের নামটা আগে আছে, তাহলে এটা মেনটেন করার চেষ্টা করব। তাহলে লিখব সন্দীপের লাভ, মোট লাভ হয়েছে 1,500 টাকা, তার থেকে 900 টাকা বিয়োগ করছি, তাহলে এটা হলো 600 টাকা। 1500 থেকে 900 বিয়োগ করলে এটা হলো 600 টাকা। তাহলে সন্দীপ ও কেশবের মূলধনের অনুপাত সন্দীপের 900 টাকা এবং সন্দীপের হলো 600 টাকা, সন্দীপের 600 টাকা এবং কেশবের ছিল 900 টাকা, তাহলে সমান 6:9। এরপরে যদি 3 দিয়ে ভাগ করি, এটা হবে 3 × 6 2:3, এটা হলো 2:3। তাহলে 2:3 যখন হলো, এটাই হচ্ছে দুজনের মূলধনের অনুপাত। তাহলে সন্দীপের মূলধন বাই কেশবের মূলধন,
এটা সমান 2/3, বা এখানে 6,000 টাকা দেওয়া আছে কেশবের, তাহলে সন্দীপের মূলধন আমাকে বের করতে হবে। তাহলে সন্দীপের মূলধন বাই কেশবের আছে 6,000 টাকা সমান 2/3, তাহলে 3 ইন্টু সন্দীপের মূলধন সমান 2 ইন্টু 6,000 টাকা। অতএব সন্দীপের মূলধন সমান 2 ইন্টু 6,000 নিচে 3 টাকা, 3 দুগুণ 6, এখানে হলো 2,000, তাকে 2 দিয়ে গুণ, অর্থাৎ এটা হলো 4,000 টাকা। তাহলে সন্দীপের মূলধন আমরা পেলাম 4,000 টাকা। এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 2x মাইনাস 1 ইন্টু কে, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? তো সমীকরণটা আগে লিখে নিতে হবে। তাহলে লিখব প্রদত্ত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 2x মাইনাস কে, এই 1 ইন্টু কে, 2x মাইনাস 1 ইন্টু কে। তো সমীকরণটা আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 এই আকারে লিখে নেব, কিন্তু এই আকারে লেখা নেই। তাহলে লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে এবং 2x, তাহলে 2kx মাইনাস 1 এবং কে, তাহলে কে সমান, আচ্ছা সমান কিছু নয়, সমানটা এখানে আছে। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এবার এ একটা এক্স যুক্ত পদ আছে, তাহলে সমান চিহ্ন বাদিকে লিখলে মাইনাস 2kx হবে, কে সমান চিহ্ন বাদিকে লিখবো, তাহলে প্লাস কে, ডান দিকে থাকছে কেবল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস দিলাম, আমি আলটিমেটলি এখানে এক্স লিখব, অর্থাৎ এই দুটো পদ থেকে যেন মাইনাস এক্স কমন নিলাম, এই দুটো পদ থেকে না এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকবে -1, এখানে থাকবে -2k, এক্স কমন নিয়েছি বলে এখানে 1 থাকবে, এখানে 2kx আছে, তাহলে 2k থাকবে, প্লাস কে এটা সমান 0। তাহলে এই এক্স স্কোয়ার, ওইখানে এই জায়গাতে 1 আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি 0 আছে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা এখান থেকে বের করার চেষ্টা করছি। বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি আলফা প্লাস বিটা, এর মান -b/a, এটা আমরা জানি। তো এখানে বি এটা আছে, তাহলে সমান -1 -2k বাই a ফর 1, তো এটা সরল করে লিখলে -1 এসে +1 প্লাস -1 এসে +2k, আর নিচে একটা না লিখলেও চলবে। তাহলে 1 + 2k এটা হলো বীজদ্বয়ের সমষ্টি, আর এই সমষ্টির মান প্রশ্নে দেওয়া আছে 0। তাহলে আমরা লিখতে পারি 2k সমান, একটা সমান চিহ্ন ডান দিকে লিখলে -1, বা কে সমান -1/2, তাহলে কে এর মান -1/2, অতএব কে এর মান সমান -1/2। 4 দাগে আছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে এর আগে যৌগিক অনুপাত বের করে নেব, তারপরে এখানে সংখ্যাটা x ধরবো। তাহলে 2:3 ও এটা 4-এর 4, 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত
যৌগিক অনুপাত। তাহলে বাঁ দিকেরগুলো গুণ করব, 2 × 5 = 3 × 4। তাহলে এটা হচ্ছে 5 × 10, 3 × 4 = 12, 5 দিয়ে ভাগ করলে, এই 2 দিয়ে ভাগ করলে 5 × 2 = 10, 6 × 2 = 12। এবার মনে করি 4:7 এর পূর্ব পদের সাথে x ও পূর্ব পদের সাথে x ও উত্তর পদ থেকে x, দুই ক্ষেত্রে x বিয়োগ করতে হবে। পূর্ব পদের সাথে x যোগ, পূর্ব পদের সাথে x যোগ ও উত্তর পদ থেকে x বিয়োগ করতে হবে। তবে অনুপাতটি হবে তাহলে এখানে 4:7 আছে, তাহলে 4 + x হলো, আর 7 - x হলো। এই অনুপাতটি 5:6, অর্থাৎ 5/6 হওয়ার কথা। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। 4 × 24, 24 + 6x = 5 × 7 = 35 - 5x, বা 6x 5x কে সমান চিহ্নের বাদিকে রাখলে +5x = 35 আর -24। তো 11x হয়ে গেল, আর 35 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 11, বা x = 11/1, অর্থাৎ এটা 1। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 1। নির্ণেয় সংখ্যাটি হলো 1। 5 দাগে আছে AB ও CD দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে লম্ব দূরত্ব কত? 4/5। তাহলে 4/5 আছে ও কেন্দ্রীয় বৃত্তের, না, AB ও CD দুটি সমান্তরাল জ্যা। এখানে AB একটা জ্যা আর CD একটা জ্যা। এখন এই জ্যা দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, তাহলে সমান দৈর্ঘ্যের। এই হলো AB, আর এখানে হলো CD। AB ও CD দুটি জ্যা, এরা আবার সমান্তরাল পরস্পর, ঠিক আছে। প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখান থেকে এটা 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? অর্থাৎ এই এখান থেকে, এই ও বিন্দু থেকে এর উপরে লম্ব আর এর উপরে লম্ব টানলাম, তাহলে OP এবং OQ, আমাকে PQ এর মান বের করতে হবে। PQ হলো জ্যা দুটির মধ্যে দূরত্ব। তাহলে আমরা যদি OP বের করে ফেলি, OP × 2 করলে সেটা কিন্তু PQ আসে, কারণ OP যত বড়, যত দৈর্ঘ্যের, OQ তত দৈর্ঘ্যের। OP বের করলে তাকে ডবল করবো, তাহলে PQ বেরিয়ে যাবে। তাহলে এখন উদ্দেশ্য OP বের করা, তার জন্য এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, ত্রিভুজের এই যে AB যে 16 সেন্টিমিটার, তাহলে এই যে বাহুটা আছে এটা হবে 16/2, অর্থাৎ 8 সেন্টিমিটার। ত্রিভুজ OBP এর OB = 10 সেন্টিমিটার। আচ্ছা, BP = 16/2 সেমি = 8 সেন্টিমিটার। তাহলে আমাকে OP বের করতে হবে, পিথাগোরাসের সূত্র থেকে পাই। অতএব OB² = প্রতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ OP² প্লাস ভূমি হচ্ছে এখানে BP ধরলাম। BP ভূমি, এটা লম্ব ধরলে এটা ভূমি, আবার এটা লম্ব ধরলে এটা ভূমি। তো যাই হোক, এটা এলো। এখন OB আছে 10, OB এর মান বসিয়ে দিলাম 10² সমান OP। OP এর মান জানি না, এটা বের করতে হবে, প্লাস BP, যে BP 8 সেন্টিমিটার, BP 8 সেন্টিমিটার, 8। তাহলে পাচ্ছি 100 সমান OP² প্লাস 8 × 8 = 64। তাহলে পাই OP² সমান 100 - 64, এটা 36,
আর 36 এটা 6 স্কোয়ার, ওপি স্কোয়ার সমান 6 স্কোয়ার, অতএব ওপি সমান 6 আর ওপি ইন্টু 2 সমান 6 ইন্টু 2 সমান 12, তাহলে অতএব পিকিউ সমান 12 সেমি। তাহলে জ্যা দুটির দৈর্ঘ্য না জ্যা দুটির মধ্যে দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব সমান 12 সেন্টিমিটার। এরপরে আছে 4-এর 6 দাগ। 4-এর 6 দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও কিউ ও আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পি বিন্দুতে ছেদ করে। কিউ পি ও এর মান কত হবে? তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। বৃত্তের কেন্দ্র ও। এখন ও কিউ এবং ও আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। এটা ও কিউ এবং ও আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। এটা মনে করলাম কিউ আর এটা মনে করলাম আর। ও কিউ আর ও আর। এখন কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে একটা স্পর্শক আঁকছি, এখানে একটা স্পর্শক আঁকছি। তাহলে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটা হলো পি, এই বিন্দুটা পি। এখন কিউ পি ও এর মান কত হবে? কিউ পি ও, কোণ কিউ পি ও এর মান কত? না কোণ কিউ, হ্যাঁ কিউ পি ও, অর্থাৎ কিউ পি ও এই কোণটার মান বের করতে হবে। তাহলে যে এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজ থেকে আমরা এই কোণটার মান খুব সহজে বের করতে পারবো। তো তার জন্য আচ্ছা আমরা জানি যে এটা একটা স্পর্শক আর এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এখানে নাম দিলাম এস টি। তাহলে পিএস স্পর্শক আর ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে লিখব কি কিউ বিন্দুতে পিএস স্পর্শ। তাহলে অতএব ও কিউটা পিএস এর উপরে লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। অতএব কোণ ও কিউ পি সমান 90 ডিগ্রি। আবার দেখো এই কোণটা আর এই কোণটা পরপর সমান, কারণ আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটা এর নাম পি ও কিউ সমান, এটা যে 150 ডিগ্রি ছিল, 150 ডিগ্রি এর হাফ সমান 75 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আছে এই কোণ পেয়ে গেছি 90 ডিগ্রি, আর এই কোণ পেয়ে গেছে এই কোণ এটা 75 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে আমরা বের করতে পারবো নিশ্চয়ই, কারণ তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে কোণ দিস এর নাম কিউপিও, কোণ কিউপিও সমান 180 ডিগ্রি মাইনাস এই 90 ডিগ্রি মাইনাস এই 75 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকছে 90 ডিগ্রি, এর থেকে 75 ডিগ্রি বিয়োগ করলাম, 90 থেকে 70 বিয়োগ করলে 20 আর 75 বিয়োগ করলে এটা হলো 25। না 90 থেকে 70 বিয়োগ করলে 20, 75 বিয়োগ করলে 15 ডিগ্রি। তাহলে এই কোণের মান হলো এই 15 ডিগ্রি। এরপরে 7 দাগে আছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √x² + y² একক এবং প্রস্থ y একক হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। প্রস্থ এখানে বলা আছে যেহেতু x, এখান থেকে আমরা দৈর্ঘ্যটা বের করে নেব। এটা হলো 4-এর 7। তাহলে এখানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য এ ধরে নিই। মনে করি
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান a একক। আচ্ছা, প্রস্থ y একক বলা আছে, অতএব কর্ণের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা আছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করলে পাই a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে পাই a স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কেটে দিচ্ছি, তাহলে a স্কোয়ার সমান এক্স বা a সমান এক্স, না এক্স স্কোয়ার a সমান এক্স। তাহলে কি পেলাম? প্রস্থ পেয়ে গেলাম এক্স আর দৈর্ঘ্য পেয়ে গেলাম এক্স আর প্রস্থ দেওয়া ছিল ওয়াই। তাহলে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই বর্গ একক সমান এক্স ওয়াই বর্গ একক। একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, বৃত্তটির 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? তাহলে 28 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, এখান থেকে পরিসীমা বের করে নিতে হবে। আমরা জানি বৃত্তের পরিসীমা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা প্রথমে বের করে নিতে হবে। তাহলে প্রথম কাজ করতে হবে কি, এখানে বৃত্তের পরিসীমা বা পরিধি বের করে নিতে হবে, তার জন্য ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে লিখব বৃত্তের ব্যাসার্ধ, ব্র্যাকেটে আর, এর মান দেওয়া আছে 28 সেন্টিমিটার, অতএব পরিসীমা সমান 2 পাই আর সমান 2 ইন্টু পাই ফর 22/7 ইন্টু আর ফর 28 সেন্টিমিটার। 4 7 28, এটা 4 হয়ে গেল। তাহলে 22 দুগুণে 44, তাকে 4 দিয়ে গুণ, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17, তাহলে সমান 176 সেন্টিমিটার। তাহলে 176 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ, এটা আমরা জানি। তো এখানে লিখব 176 সেমি বৃত্তচাপ। আচ্ছা, ছবিটা কেমন হবে একবার দেখে নাও। ছবিটা আমরা যদি মনে করি এখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে পুরো এক পাক ঘুরে আসি, তাহলে তৈরি হচ্ছে 360 ডিগ্রি কোণ। বাট অল্প পরিমাণ চাপ, মনে করো এখান থেকে এই পর্যন্ত, এই কোণটা কত, এই কোণটা বের করতে হবে। তো এটা 5.5 সেন্টিমিটার দেওয়া আছে, যে 5.5 সেন্টিমিটার চাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আর সেই কোণের বৃত্তীয় মান ও বের করতে হবে। তাহলে আমরা জানি 176 সেন্টিমিটার, অর্থাৎ পুরো বৃত্তটা কেন্দ্রে উৎপন্ন করছে 360 ডিগ্রি কোণ। বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ, 360 ডিগ্রি। 1 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 360 বাই 176 ডিগ্রি। আর 5.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে সমান 360 ইন্টু 5.5 বাই 176। তাহলে হিসাব করলে পাই 360 ইন্টু 55 বাই 176 ইন্টু দশমিকের জন্য আমি নিচে একটা 10 দিয়ে নিলাম। এবার এটা হলো 36, 5 11 55, আর এটা 5 দিয়ে 11 দিয়ে কাটলে 11 1 11, 17 থেকে 11 গেলে 6 থাকে, 6 পিঠে 66, 16, 4 4 16, 4 9 36। তাহলে দেখো এখানে 5 9 45, 45 বাই 4, এটা অবশ্যই ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি বাই 4 এর বৃত্তীয় মান বের করতে হবে। বৃত্তীয় মান বের করতে গেলে আমরা 45 বাই 4 আছে, এখানে পাই বাই 180 রেডিয়ান আমরা গুণ করি, পাই বাই 100 রেডিয়ান, সি এটা রেডিয়ানের চিহ্ন। তাহলে এটা হলো 4 সমান পাই সি বাই
4 16, তাহলে কোণটির বৃত্তীয় মান, অতএব কোণটির বৃত্তীয় মান πc/16। এরপরে 4 9, tan 50 ডিগ্রি সমান p/q হলে cos 40 ডিগ্রি এর মান কত হবে? tan 50 ডিগ্রি এটা সমান p/q দেওয়া আছে, তাহলে cos 40 ডিগ্রি এর মান বের করতে হবে। তো এখানে tan এর মান দেওয়া আছে, cos এর মান বের করতে হবে। তো tan থেকে আমরা cos থেকে আমরা sin পাবো, আর tan থেকে cot পাবো। তো এই 50 ডিগ্রিকে আমরা 40 ডিগ্রি তৈরি করে নেব, তাহলে tan 50-এর জায়গাতে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান p/q, বা tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা অ্যাকচুয়ালি cot থিটা, cot 40 ডিগ্রি সমান p/q। তাহলে cot 40 ডিগ্রি মান p/q আছে, আমাকে cos বের করতে হবে। তাহলে আমরা যে সূত্র জানি যে 1 প্লাস cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, এই সূত্রটা নিশ্চয়ই জানি। তাহলে এই সূত্র প্রয়োগ করে খুব সহজে cos 40 ডিগ্রি মান পাওয়া যাবে। তো আমি এখান থেকে এগোবো, উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে পাবো cot স্কয়ার 40 ডিগ্রি সমান p/q², উভয় পক্ষকে বর্গ করলাম। এখন যদি cot স্কয়ার, এখান থেকে cot স্কয়ার লিখতে চাই, cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1, ও এখান থেকে cos থেকে cosec এ যাওয়া একটু রাস্তাটা লম্বা হবে, তো তার চেয়ে আমরা এক কাজ করি, এই সূত্রটা ব্যবহার করব না, আমরা বরং tan এবং sec এর মধ্যে সূত্রটা ব্যবহার করি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা যদি ব্যবহার করি এবারে সোজা হবে। তো উভয় দিকে বর্গ করলাম। এখন tan এর অনন্য cot আমরা জানি, তাহলে cot এর অনন্য tan, তো tan এর জায়গাতে আমরা এই cot এর জায়গাতে tan স্কয়ার 40 ডিগ্রি লিখলাম, ডান দিকটা অনন্য করে এই উল্টে লিখলাম, তাহলে tanটা cot করে দিলাম উল্টে, মানে 1/cot সেটা tan, এটা 1/, করলে এটা উল্টে গেল। এখন আমাকে এই cos 40 ডিগ্রি মান আনতে হবে। তো এখান থেকে দেখো tan স্কয়ার থিটা কি লিখতে পাচ্ছি, sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পাচ্ছি এখান থেকে। তাহলে এখানে তাই লিখবো, এখানে লিখবো sec স্কয়ার থিটা, sec স্কয়ার 40 ডিগ্রি মাইনাস 1, এটা সমান q²/p², বা sec স্কয়ার থিটা মানে sec স্কয়ার 40 ডিগ্রি সমান q²/p², একটা সমান চিহ্ন ডান দিকে রাখলে এটা প্লাস 1 হয়ে গেল। এখন sec স্কয়ার 40 ডিগ্রি সমান, এখানে p² নিচে লসাগু, তাহলে উপরে হবে q² প্লাস p²। এখন এখানে sec আছে, তাহলে যদি sec মানে আমরা জানি 1/cos, তো 1/cos স্কয়ার 40 ডিগ্রি সমান q² প্লাস p²/p²। এখন উল্টে লিখবো, অর্থাৎ অনন্যক লিখবো, cos স্কয়ার 40 ডিগ্রি সমান, এটা যেহেতু উল্টে দিলাম এদিকটা উল্টে লিখতে হবে, অর্থাৎ অনন্যক লিখতে হবে p²/q² প্লাস p²। এখন আমরা আগে পরে করে লিখতেই পারি, তাহলে cos 40 ডিগ্রি এদিকে বর্গমূল করলাম, ডান দিকটাকে বর্গমূল করব, তাহলে বর্গমূলের মধ্যে লিখবো p² বাই, এটা q² প্লাস p², আগে পরে করে লিখলে আমরা যোগের সময় আগে পরে করে লিখতেই পারি। তাহলে বা এখানে পাচ্ছি cos 40 ডিগ্রি সমান p² এর বর্গমূল p, আর এর বর্গমূল ওটা রুটের মধ্যে রাখতে হবে, এটা কিন্তু আমরা p+q লিখতে পারবো না বর্গমূল করে, কারণ মাঝখানে প্লাস চিহ্ন আছে, সেই জন্য p² হিসেবে থাকবে, q² হিসেবে থাকবে, এবং রুট চিহ্নটা রুট চিহ্ন হিসেবে থাকবে। তো আমরা পেয়ে গেলাম যে cos 40 ডিগ্রি মান p/√p² প্লাস q²। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের
আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে গোলকের উচ্চতা, নীরের চোঙের উচ্চতা এবং নীরের শঙ্কুর উচ্চতা, এই তিনটি উচ্চতা পরপর সমান বলা আছে। আবার সব কটার ব্যাসার্ধ সমান বলা আছে। তাহলে এখান থেকে আমরা উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সুন্দর একটা সম্পর্ক পাবো। তো গোলকের ক্ষেত্রে দেখো, গোলকের ক্ষেত্রে যেটা গোলকের ব্যাস সেটাই কিন্তু গোলকের উচ্চতা। তো এখানে আমি লিখে নেব প্রথমে যে গোলক, শঙ্কু এবং চোঙ সবের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। মনে করি, তাহলে মনে করি চোঙ, শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক। উচ্চতা এইচ একক। তাহলে দেখো, আমরা যদি একটা গোলক এখানে আঁকি, আচ্ছা যে গোলক আঁকি আমরা, এটা গোলকের কেন্দ্র, এটা গোলকের মাঝখান। তো এখান থেকে এটা গোলকের ব্যাসার্ধ আর, এখান থেকে এটা গোলকের ব্যাসার্ধ আর, অর্থাৎ গোলকের যেটা উচ্চতা সেটাই কিন্তু এই আর এবং আর 2r, অর্থাৎ গোলকের যেটা উচ্চতা সেটাই কিন্তু গোলকের ব্যাস। তাহলে উচ্চতার জায়গাতে আমরা ব্যাস বসাতে পারবো। এখন তাহলে এখানে লিখে নেব যে গোলকের উচ্চতা, যেটা এইচ দিয়ে লিখেছি আমরা, এটা সমান গোলকের ব্যাস, গোলকের ব্যাস হচ্ছে 2r একক। এখন দেখো এটা সোজা হয়ে গেল যে আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাত তাহলে প্রথমে চোঙ ছিল, চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, শঙ্কুর আয়তন 1/3 পাই আর কিউব, না পাই আর স্কয়ার এইচ শঙ্কুর আয়তন, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এটা এইচের জায়গাগুলোতে 2r বসাবো, তাহলে সমান পাই আর স্কয়ার ইন্টু 2r ইজ টু 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2r ইজ টু 4/3 পাই আর কিউব সমান, এটা হলো 2 পাই আর কিউব ইজ টু, এটা হলো 2 পাই আর কিউব বাই 3, আর এটা হলো 4 পাই আর কিউব বাই 3। তাহলে নিচে সব ক্ষেত্রে দেখো 3 আছে, তাহলে আমি কি করব, 3টা হর থেকে সরানোর জন্য প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করব। তাহলে এটা হলো ইন্টু 3, 2 পাই আর কিউব বাই 3 ইন্টু 3, 4 পাই আর কিউব বাই 3 ইন্টু 3, 3 কেটে দিলাম, 3 কেটে দিলাম, তাহলে 6 পাই আর কিউব ইজ টু 2 পাই আর কিউব ইজ টু 4 পাই আর কিউব। তাহলে পাই আর কিউব সব জায়গাতে আছে বা সব কটা পদে আছে, তাহলে পাই আর কিউব দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 6:2:4, আবার 2 দিয়ে ভাগ করলে পাই 3:1:2, তাহলে 3:1:2 এটা হলো অনুপাত। তো এখানে 3:1:2 হলো। এগারোতে আছে 22 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার মাপের একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য বরাবর বাঁকিয়ে একটি আয়তাকার কাগজকে দৈর্ঘ্য বরাবর বাঁকিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, চোঙটির আয়তন নির্ণয় করো। তাহলে 22 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার। তো মোটামুটি এরকম, এটা 22 সেমি, এটা 8 সেন্টিমিটার। তাহলে এর থেকে এটা কি করা হলো, এই কাগজটাকে দৈর্ঘ্য বরাবর বাঁকিয়ে, তাহলে এইভাবে বাঁকানো হয়েছে। তো যে চোঙ করা হবে সেটা মোটামুটি এরকম দেখতে হবে।
যার এই 22 সেন্টিমিটার হবে চোঙের ভূমির পরিধি, আর 8 সেন্টিমিটার হবে চোঙের উচ্চতা। লম্ব বৃত্তাকার চোঙটির ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার ধরলে ভূমির পরিধি সমান 2 পাই আর সেমি সমান, এটা সমান আছে 22, বা আর সমান 22 বাই এই 2 পাইটা 22 এর নিচে যাবে, সমান 22/2 ইন্টু পায়ের মান 22-এর সাথে, তাহলে পেলাম আর সমান 22 ইন্টু 2টা হয়ে যাবে 1-এর 2 ইন্টু 22-এর সাথে হয়ে যাবে 7-এর 22, 22 কেটে দিলাম, তাহলে হলো 7-এর 2। ব্যাসার্ধ হচ্ছে 7-এর 2 সেন্টিমিটার, উচ্চতা আছে 8 সেন্টিমিটার। উচ্চতা সমান 8 সেন্টিমিটার। অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ সমান 22-এর সাথে, আর ফর 7/2 স্কোয়ার আছে, তাহলে 7/2 দুইবার লিখব, ইন্টু এইচ ফর 8 সেন্টিমিটার, তাহলে এত ঘন সেন্টিমিটার, বা আমি লিখলাম সেমি কিউব। 2 এটা 4 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, 7 কেটে দিলাম, তাহলে 22, 7 এবং 2, 22 দুগুণে 44, 44কে 7 দিয়ে গুণ করতে হবে, 4 7 28-এর 8, হাতে 2, 4 7 28, 29, 30, তাহলে এটা হলো 308 ঘন সেন্টিমিটার। তো প্রশ্ন ছিল চোঙটির আয়তন নির্ণয় করো, অতএব চোঙটির আয়তন চোঙটির আয়তন 308 সেমি কিউব। আচ্ছা, উত্তরটা বইতে পাই দিয়ে আছে, তাহলে আয়তন সমান আমরা এখানে পাই দিয়ে বের করলে কত হবে দেখে নিই। আয়তন সমান পাই আর স্কয়ার এইচ সমান পাইটাকে পাই রাখছি, আর ফর 7/2, যেহেতু দুইখানা আছে আর স্কয়ার আছে, তাহলে 7/2 দুবার লিখলাম, 8 ফর 8 সেমি কিউব, 4 2, তাহলে 7 7 49, 49 দুগুণ 98, তাহলে 98 পাই ঘন সেন্টিমিটার। আমরা পায়ের মান বসালে এটা আসবে, আর পায়ের মান না বসালে এই 98 পাই আসবে। এরপরে 12 দাগে আছে কোনো পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান 22, fi 22, f0 16, f2 f1 22, f0 16, f2 13 এবং h সমান 5 হলে সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণীটি নির্ণয় করো। তাহলে এখানে সংখ্যাগুরুমান নির্ণয়ের যে সূত্রটি আছে বা সমীকরণটা আছে সেটা প্রথমে লিখে ফেলতে হবে। তাহলে এখানে 22 সমান সংখ্যাগুরুমান 22, সংখ্যাগুরুমান সমান 22 দেওয়া আছে প্রশ্নে। তো সূত্রটি হলো অতএব L প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h, এটা। এখন যে মানগুলো দেওয়া আছে এটা সমান 22 দেওয়া আছে, তো এখানে দেখো এখানে f1 22 দেওয়া আছে, তাহলে f1 22, f0 16, এলটা এখানে দেওয়া নেই, তাহলে L প্লাস f1 22, f0 16 পাই
2f1, 2 ইন্টু f1 এর মান 22 মাইনাস f0 এখানে f0 16, f2 13, তাহলে -16 -13 ইন্টু এইচ এর মান দেওয়া আছে 5, এটা সমান 22। তাহলে আমি এল এর মানটা এখান থেকে বের করব, বা এল প্লাস 22 থেকে 16 বিয়োগ করছি, তাহলে এটা হবে 6, 22 দুগুণে 44। আচ্ছা 13 আর 16 কত হয় দেখে নিই প্রথমে। 22 দুগুণে 44, 44 থেকে আমি বিয়োগ করব 29, তাহলে এটা হবে 5, 1, তাহলে 15 হলো। তাহলে নিচে হচ্ছে 15 ইন্টু 5 সমান 22, কাটাকুটি করলাম 3, 3 দুগুণে 6, 2, তাহলে এল প্লাস 2 বা এল প্লাস 2 সমান 22 এখান থেকে পাই, বা এল সমান 22 মাইনাস 2, বা এল সমান 20, এল সমান 20 পেলাম। এখন এল হচ্ছে নিম্ন সীমা, আর শ্রেণী দৈর্ঘ্য আছে এইচ, শ্রেণী দৈর্ঘ্য এইচ, এটা 5 দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য এইচ সমান 5, তাহলে নিম্ন সীমা পেলাম। আমি এখানে লিখছি, এখানে জায়গা নেই। নিম্ন সীমা সমান 20, আর উচ্চ সীমা সমান 20 প্লাস এই 5, তাহলে এটা হলো 25। তাহলে শ্রেণীটি হলো সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীটি হলো 20 থেকে 25, তাহলে এটা হলো সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। আর একটা কথা মনে রাখবে, এরপরে আমি পার্ট 2 এবং পার্ট 3 ভিডিও এনে এর যে বাকি অঙ্কগুলো আছে এই সেটের সমস্ত অঙ্কগুলো কিন্তু আপলোড করব। সুতরাং ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।